সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে নতুন বছর ও শীতের উষ্ণ অভিনন্দন। আপনারা দেখছেন ডেইলি সিটিজেন ভয়েস সবার জন্য স্বাস্থ্য অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে আছি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান, এবং আজকে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো বুকে ব্যথা, কারণ ও করণীয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজশাহী তথা উত্তরবঙ্গের প্রখ্যাত কার্ডিওলজি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ ডাক্তার মারুফুল হাসান, আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। মারুফুল হাসান আমার খুব প্রিয় একজন চিকিৎসক এবং খুবই তরুণ একজন হেমাটোলজিস্ট তথা রক্তরোগ বিশেষজ্ঞ, যিনি রাজশাহী তথা উত্তরবঙ্গের মানুষজনের সেবা করে আসছেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েজের সমস্ত দর্শক যারা দেশ এবং বিদেশে এর অনুষ্ঠানটি দেখছেন। হ্যাঁ স্যার, আমরা বুকে ব্যথা, কারণ ও করণীয় এই সম্পর্কে আর কি আপনার সঙ্গে আলাপ করতে চাচ্ছি। তো আমাদের প্রথমেই বুকে ব্যথা বলতে আমরা হার্ট অ্যাটাকের জিনিসটা আর কি সবচেয়ে বেশি আর কি আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং বুঝে থাকি। বুকে ব্যথা হলেই কি হার্ট অ্যাটাক, এটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। তো আসলে এই ব্যাপারে কি আপনি একটু বলবেন যে বুকে ব্যথা হলেই কি সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলবো, নাকি বুকে ব্যথা অন্য কারণে হতে পারে, যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ মারুফ। আসলে এই বুকে ব্যথা নিয়ে আমাদের সবার মাঝে কিছু ভুল ধারণা আছে। সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি আমরা, যে বুকের ব্যথা হলেই আমরা প্রথমেই ধরে নিই এটা একটি গ্যাসের ব্যথা, এবং গ্যাসের ব্যথা এবং গ্যাসের ওষুধ খাই, এবং এটি করতে গিয়ে দেখা গেল যে অনেক রোগী এবং মারাত্মক সমস্যায় পড়েন এবং হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যুবরণ করেন। তো এই জন্য আমাদের আসলে জানা দরকার যে হার্ট অ্যাটাকের আসলে কারণ কি হতে পারে। প্রধান কারণ হচ্ছে যে বুকে ব্যথার প্রধান কারণ হতে পারে একটি হার্ট অ্যাটাক। এছাড়া হতে পারে মাসল পেন বা মাংসপেশির ব্যথার জন্য হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা হতে পারে। এছাড়া গ্যাসের ব্যথার জন্য, এছাড়াও ভাইরাস বা বিভিন্ন ইনফেকশন জনিত হার্টের মাসলে পেনের জন্য ব্যথা হতে পারে। ইভেন ফুসফুসের নিউমোনিয়া বা ইনফেকশনের জন্য বুকে ব্যথা তৈরি হতে পারে। তো এই জন্য শুধুমাত্র গ্যাসের ব্যথা ধরেই বুকের ব্যথা হতে পারে এটা প্রধান কারণ না করে আমাদেরকে এই কারণগুলো আসলে আগে বাদ দিতে হবে, তারপরে আমরা সেই কারণ অনুসারে চিকিৎসা করব আর কি। দর্শক, আসলে আমরা আমরা অনেক সময় বুকে ব্যথা হলে কিছু মানুষ আমরা মনে করি মনে হার্টের সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে হার্টের সমস্যা না। আবার অনেক ক্ষেত্রে আমরা মনে করি এটা মনে হয় গ্যাসের সমস্যা, আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সেটা হার্ট অ্যাটাক ছিল। তাহলে আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে হার্টের ব্যথা নাকি গ্যাসের ব্যথা এটা পার্থক্য করা খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার আমাদের সঙ্গে আছেন, আপনারাও আমাদের ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গে থাকুন। আমরা স্যারের কাছ থেকে জানবো যে কিভাবে আমরা বুঝবো যে কোনটা বুকের ব্যথা আর কোনটা গ্যাসের ব্যথা। স্যার, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বোঝার মতো করে বলতেন যে কখন আমরা এটাকে গুরুত্ব দেবো যে এটা বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক, আর কখন আমরা মনে করবো এটা গ্যাসের ব্যথা হতে পারে। ধন্যবাদ মারুফ। আসলে বুকের ব্যথাটা যদি হার্টের কারণে হয়ে থাকে, প্রথমে আমি যেটা বললাম যে কি কারণে সাধারণত বুকের ব্যথা হতে পারে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে হার্ট অ্যাটাক একটা, দ্বিতীয় হচ্ছে যে গ্যাস্ট্রিকের পেইন, এছাড়া হতে পারে ফুসফুসের ইনফেকশন, মায়োকার্ডাইটিস, মাসল পেইন, এগুলোর জন্য হতে পারে। তাহলে এই কারণগুলোকে আমরা আগে কি করতে হবে, যে এক্সক্লুড করতে হবে। এই জন্য আমাদের বুকে ব্যথার ধরনটার প্রতি খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ধরন দেখেই আমরা সাধারণত মোটামুটি প্রাথমিক একটা আমরা আইডিয়া করি যে এটা হার্টের কারণে কিনা। তো হার্টের কারণে যদি ব্যথা হয় তাহলে চেস্ট পেইন যেটা বা বুকে ব্যথাটা সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইন হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, এবং এই ব্যথাটার সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফিচার থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে শরীর অনেক ঘেমে যায়, কারো বমি হয়, এবং ব্যথাটা রেফার্ড হয়, অর্থাৎ বুকে ব্যথা কিন্তু দেখা যাচ্ছে যে তার হাতেও পেনটা চলে যায়। বিশেষ করে বাম হাতেই বেশি যায়, ডান হাতেও যেতে পারে। এছাড়া চোয়ালের মধ্যে তার ব্যথা অনুভব হতে পারে, ব্যাকে যেতে পারে মানে পিছনেও যেতে পারে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে পেশেন্টের রোগীর হচ্ছে তার প্রেশার কমে যেতে পারে, ওই সময় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। তাহলে এই যে এই বুকে ব্যথার সাথে যদি আমরা এই লক্ষণগুলো তার দেখতে পারি, তাহলে ধরে নিব যে এটা হার্টের কারণে হয়েছে। আর সাধারণত যদি গ্যাস্ট্রিকের পেইন হয় তাহলে সাধারণত শুধু বমিই থাকে, এবং ব্যথাটা সাধারণত সেন্ট্রাল হয় না, এটা মানে বুকের যে কোনো সাইডে হতে পারে, অথবা বুকে জ্বালা পোড়া থাকে, এবং অনেক সময় হচ্ছে পেশেন্টের বমি বমি ভাব থাকে, অ্যাবডোমিনাল মানে পেটে ব্যথা থাকে। এগুলো সাধারণত গ্যাস্ট্রিকের পেনের সাথে থাকে।
আর যদি মাসল পেন হয় তাহলে একটা নির্দিষ্ট ফোকাল পয়েন্টে থাকে, বামে বা ডানে যে কোনো এক জায়গায় থাকে, এবং চাপ দিলে রোগী ব্যথা অনুভব করে। এবং এই ব্যথাটা রেফার্ড হয় না, যে হাতে যাচ্ছে না, বামে যাচ্ছে না, তার বমি নেই, তার সোয়েটিং বা হচ্ছে যে ঘাম হচ্ছে না, প্রেশার কমে যাচ্ছে না, এবং তার দেখা যাচ্ছে আগে একটা কারণও থাকে। দেখা যাচ্ছে যে রোগী হয়তো চলতে ফিরতে গিয়ে ভারী কিছু উঠাতে গিয়ে তার ব্যথা হয়েছে, তারপর থেকে বুকে ব্যথা, তাহলে ধরেই নেওয়া যায় এটা ওই কারণে তার মাসল পেন হয়েছে, এটা আসলে হার্টের কারণে না। তো এইভাবে আমরা কারণটা ধরে এবং কোথায় হচ্ছে, কোন জায়গাটায় ব্যথা হচ্ছে এবং ব্যথার সাথে এই লক্ষণগুলো আছে কিনা এটা দেখে আমরা ধরে নিই যে তার এটা হার্টের ব্যথা। প্রাথমিকভাবে এটা আমরা ধরে নেব যে এটা হার্টের ব্যথা। অর্থাৎ হার্টের ব্যথা হলেই তার সেন্ট্রাল বুকের মাঝখানে ব্যথা হবে এবং ব্যথাটা ছড়িয়ে যাবে বুকের দিকে। বুকে রোগী অনুভব করবে তার বুকের উপর চাপা, পেইন আছে এবং বুকটা ভারী হয়ে আসতেছে, কেউ মনে হচ্ছে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, এরকম অনুভব হবে এবং ব্যথাটা রেফার্ড হবে। অর্থাৎ হাতে যেতে পারে, মুখে যেতে পারে, চোয়ালে যেতে পারে, ব্যাকে যেতে পারে, এবং সাথে সাথে রোগীর বমি, তারপরে হচ্ছে প্রেশার কমে যাওয়া, তার অতিরিক্ত ঘাম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে অজ্ঞানও হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো আমরা পেলেই তড়িৎ গতিতে এটা বুঝে নেব যে এটা হার্টের পেন হয়েছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের পেন হয়েছে। স্যার আপনাকে ধন্যবাদ। তো তার সঙ্গে আমরা এইভাবে অনেক সময় শুনে থাকি যে সাধারণত ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে নাকি অনেক সময় হার্ট যে ব্যথাটা এরকম সব টিপিক্যাল সিমটমগুলো হয় না। তো সেক্ষেত্রে আসলে যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে মনে হয় দর্শক যারা আছে তারা তো শুনতেছে, তাদের ক্ষেত্রে মনে হয় রিস্ক না নিয়ে ডাক্তারের পরামর্শ নিলেই বেশি ভালো হবে কিনা, বা এই রিলেটেড যদি কিছু বলতেন যে যারা এটা একটা একটা বড় বিষয় যে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে লক্ষণগুলো বললাম এগুলো নাও থাকতে পারে। যেমন বয়স্ক রোগীদের ক্ষেত্রে এবং হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যে আমরা টিপিক্যাল চেস্ট পেন বললে যেটা আমি বুঝালাম এতক্ষণ আগে বা বললাম, এইটা নাও থাকতে পারে। তো এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইনর কিছু সিমটম থাকে, যে রোগী শুধু শ্বাসকষ্টের মতো অনুভব করছে, বা তার গাটা শুধু ঘেমে যাচ্ছে কিন্তু ব্যথা নেই, অথবা রোগীর দেখা যাচ্ছে সাডেন প্রেশার কমে যাচ্ছে, বা রোগীর হচ্ছে যে তার শুইতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, তার হার্ট ফেলিওর, শুধু হার্ট ফেলিওর ফিচার নিয়ে। হার্ট ফেলিওর হচ্ছে যে হার্ট অ্যাটাকের পরের একটা লক্ষণ হার্ট ফেলিওর। তো অনেকে রোগী আছে যে কিছুই নাই কিন্তু সে আর শুইতে পারছে না, তার পা ফুলে গেছে, তার শুইতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কাশিও থাকে শুধুমাত্র। তো এই জাতীয় লক্ষণগুলো যদি ডায়াবেটিকের রোগীরা দেখেন অথবা বয়স্ক রোগীদের দেখেন, তাহলে অতি সত্বর তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং নিকটস্থ হসপিটালে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা, যেটা আমরা হয়তো আলোচনার পরের দিকে আমরা বলতে পারবো যে এই কি পরীক্ষাগুলো করে আমরা সাধারণত এই জিনিসগুলো ধরতে পারি। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা তো বুকে ব্যথা নিয়ে আলোচনা করছি। তো আমরা জানি সাধারণত বয়স্কদের ক্ষেত্রে আসলে আপনারা রিস্ক বেশি, ঝুঁকি বেশি, এই জন্য তাদের ক্ষেত্রে আসলে সবসময়, এবং ডায়াবেটিক যারা প্রেশারের রোগী যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বুকে ব্যথা হলে হার্টের কথাটা প্রাইমারি আসলে চিন্তা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা আমরা স্যারের কাছে জানলাম। এর সঙ্গে সঙ্গে আসলে এটাও আমাদের খুবই জানার ইস্যু যে আমরা তো বয়স্কদের যে যেমন ঝুঁকি থাকে, তো স্যারের কাছে আমরা জানতে চাচ্ছি এখন যে আসলে তরুণদের মধ্যে যারা আছে, তরুণদের মধ্যেও কি হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আসলে কেমন, এবং কি কারণে সাধারণত তরুণদের মধ্যে বেশি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আগে এটা ধারণা করতাম যে বয়স তো 60-70 না হলে আর হার্ট অ্যাটাক তো হওয়ার কথা না, কিন্তু মানে সারপ্রাইজিংলি হার্ট অ্যাটাকের রোগী তরুণদের মধ্যে এখন অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এশিয়াতে দেখা যায় যে 10-20% ক্ষেত্রে বিভিন্ন দেশভেদে তরুণ যারা তাদের মধ্যে হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি আমরা। এবং তরুণ বলতে সাধারণত বলা আছে যে 40 বছরের কম আমাদের এশিয়াদের ক্ষেত্রে, অন্য 45 আমরা ধরি যে বা 45-এর ওপরে যারা, তারা তরুণ হার্ট অ্যাটাকের রোগী হিসেবে আমরা ধরে থাকি। 45-এর নিচে যারা আছে, হ্যাঁ, আমাদের দেশের ক্ষেত্রে 40-এর নিচেও আমরা তরুণ রোগী যে আমরা হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি। তো এটা একটা মানে আমাদের অ্যালার্মিং একটা ব্যাপার, কারণ একটা হার্ট অ্যাটাকের রোগী যখন তরুণ কেউ হার্ট অ্যাটাক করবেন, তার ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি। কারণ কি, তাদের ক্ষেত্রে কোল্যাটারাল ভেসেল অর্থাৎ রক্তনালীতে অতিরিক্ত ভেসেল তৈরি হওয়ার সুযোগ পায় না। সুতরাং তরুণরা হার্ট অ্যাটাক করলে দ্রুতই তাদের খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকেন। এবং এটার কারণে যেটা হয় যে একজন তরুণ তার ফ্যামিলির একজন ইনকাম সোর্স তার মাধ্যমে আসেন, সুতরাং এটা একটা ফ্যামিলি বার্ডেন হয়ে যায়, যার কারণে তরুণদের হার্ট অ্যাটাকটা খুবই খারাপ ব্যাপার এবং এটা আমাদের প্রিভেন্ট করা খুবই জরুরি একটা বিষয়। তো এটা অ্যালার্মিং এই জন্যই যে এটা আমাদের সমাজের একটা বড় ইফেক্ট পড়ে। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ আমরা যেটা পাই সেটা হচ্ছে ডায়াবেটিস একটা কারণ। এছাড়া যদি স্থূলতা বা যদি ওভারওয়েট থাকে, অবেসিটি থাকে,
লিপিড যদি কারো বেশি থাকে, অর্থাৎ ডিসলিপিডেমিয়া বা হাইপারট্রাইগ্লাইসিডেমিয়া, যদি চর্বি বেশি থাকে শরীরে, অথবা অনেকেই থাকে যে সেডেন্টারি ওয়ার্কার, যারা হয়তো পরিশ্রমটা অত বেশি হয় না, টেবিল ওয়ার্ক বেশি করতে হয়, এক্সারসাইজ কম করেন, তাদেরও এটা ঝুঁকিটা বাড়ে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, দেখা যাচ্ছে তার বাবার ছিল, মায়ের ছিল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ ছাড়াই অল্প বয়সে হার্ট অ্যাটাকের দেখা যায়। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এখন আমাদেরকে একটু বলবেন যে যখন বুকে ব্যথা শুরু হলো তখন আসলে ঘরে বসে সেই রুগীর কি করণীয় আছে বা কি করবে সে? আমরা প্রায় দেখি যে হার্ট অ্যাটাকের রোগী আসলে একটা বড় পার্সেন্টেজ কিন্তু তারা, সুতরাং যারা হসপিটালে যাওয়ার আগেই মারা যান, ঘরে বসে আসলে খুব বেশি কিছু করার সুযোগটা আসলে কম। তো আমাদের সচেতনতাটা বাড়াতে হবে। সচেতনতাটা কেমন? আমি যে প্রথমে যে কয়েকটা কথা বললাম যে চেস্ট পেনের ধরনটা, আমরা যদি দেখি যে একটা পেশেন্টের বয়স, একজনের বয়স 35-এর ওপরে, অর্থাৎ 40 থেকে তার অ্যাবাভ, তার হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, তার আগের কিছু রিস্ক ফ্যাক্টর আছেন, যেমন ডায়াবেটিস, প্রেশার, অথবা তার ওবেসিটি বা শরীর স্বাস্থ্য মোটা, তার চর্বি বেশি, তার ফ্যামিলি হিস্ট্রিতে এরকম হার্ট অ্যাটাকের সংখ্যা আছে। যদি এরকম কারো থাকে, তারা যদি দেখেন যে তার বুকে ব্যথা হচ্ছে এবং বুকে ব্যথার ধরনটাও যদি ওরকম মিলে যায়, তাহলে অবশ্যই দ্রুততার সাথে কাছাকাছি যে সেন্টারে থাকুক সেখানে গিয়ে আগে একটা ইসিজি করা উচিত। ইসিজি করলে সে প্রাথমিকভাবেই হার্ট অ্যাটাকের কারণটা বোঝা যাবে। সবসময় ইসিজি পজিটিভ নাও থাকতে পারে, সমস্যা নাও দেখা যেতে পারে, কিন্তু তারপরেও ইসিজি করলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই, ইভেন 90% ক্ষেত্রেই আমরা ধরতে পারবো যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এবং তাহলে সে প্রাথমিক কিছু চিকিৎসা সে ওখানে নিতে পারবে। প্রাথমিক চিকিৎসার মধ্যে আমরা যেটা করি যে তাকে ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রিল, এই জাতীয় ট্যাবলেটগুলো আমরা 4টা ট্যাবলেট খাওয়াই দিই, এবং হচ্ছে যে তার সাথে কিছু স্প্রে দিয়ে দিই জিহ্বার নিচে, দিয়ে তাকে দেখা গেলো হায়ার সেন্টারে আমরা তাকে রেফার করি। কিন্তু আসলে এই জাতীয় ওষুধগুলো তো বাসায় কারো অ্যাভেলেবেল থাকে না, সুতরাং ওখানে সময় নষ্ট না করে আমরা যদি এই লক্ষণগুলো পাই, তাকে দ্রুত সম্ভব যেখানেই আমরা একটা মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক অথবা সদর হাসপাতাল হোক, অথবা যদি কাছাকাছি বড় হসপিটাল থাকে, অবশ্যই তাকে নিয়ে যাব এবং দ্রুতের সাথে একটা ইসিজি করাবো। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম যে আসলে বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিক, হাইপারটেনশন এবং ইভেন তরুণদের ক্ষেত্রেও যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ বাবা মা যাদের বা দাদা যাদের এরকম হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল, বা যারা একটু শরীরে একটু স্বাস্থ্যবান, ওবেসিটি যাদের আছে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু যাদের বুকে ব্যথা হবে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটা মাসেল ব্যথা অনেক সময় আমরা দেখা যাচ্ছে, বা গ্যাসের ব্যথা, এইগুলো করে চিন্তা করে কিন্তু হাসপাতালে যেতে চায় না। তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু এই ধরনের সমস্যা হলে দ্রুতই নিকটস্থ যে হাসপাতাল আছে, আপনারা সবসময় মনে রাখবেন যে সারা বাংলাদেশে 64টি জেলার যতগুলো উপজেলা আছে, প্রতিটি উপজেলাতে কিন্তু একটা করে উপজেলা হাসপাতাল আছে, যেটা কিন্তু বছরে তার মানে 24/7, অর্থাৎ 24 ঘন্টা, ঝড় বৃষ্টি বাদল ঈদ যত যাই হোক, এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এবং প্রাথমিক যে ট্রিটমেন্টের কথা আমাদের স্যার বললেন, যে বুকে ব্যথা যদি হার্ট অ্যাটাকের জন্য হয়, ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রিল এবং যে স্প্রে, নাইট্রিন স্প্রে যেগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু সব এই উপজেলা হাসপাতালগুলোতে অ্যাভেলেবেল আছে। এই জন্য অবশ্যই আপনারা বুকে ব্যথা হলে নিকটস্থ হাসপাতালে যাবেন, যে ডাক্তার আছে সে দেখবে, আপনাকে প্রাথমিক ম্যানেজমেন্ট করবে। যদি আপনার ওরকম টিপিক্যাল ব্যথা হয়, সে কিন্তু আপনাকে হায়ার সেন্টার, মেডিকেল কলেজগুলোতে পাঠাবে। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো স্যারের সঙ্গে আমরা পরবর্তী ইসে চলে যাব। স্যার, পরবর্তী আপনাদের কাছে জিজ্ঞাসা, আসলে বুকে ব্যথা হলে আসলে রুটিনলি আমরা কোন অনেক সময় আমরা দেখতেছি যে ইসিজি নর্মাল, তাও আপনারা হার্টের ট্রিটমেন্ট দিচ্ছেন, এই ইস্যুগুলো আছে। তো সাধারণত কোন টেস্টগুলো করে থাকি, এক। আর 2 নম্বর আর একটা প্রশ্নের সঙ্গে অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে যে আসলে যারা প্রোফাইলিক, যেটাকে বলে যে আপনার রুটিন চেক আপের, আসলে হার্টের যারা আছে এরকম ঝুঁকির মধ্যে আছে, তাদের রুটিন চেক আপের দরকার আছে কিনা, এটা যদি একটু আমরা যেটা বললাম যে খুবই হার্টের রোগীদের ক্ষেত্রে একটা সহজ ব্যাপার আছে, সেটা যে খুব সহজেই কিন্তু রোগ ধরার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ইসিজি। তো ইসিজিটা যেটা ডাক্তার মারুফও বললেন, যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল সহ যে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক আশপাশে যতগুলো, সব জায়গাতেই কিন্তু একটি ইসিজি মেশিন থাকেই। তো আমরা প্রথমে যেটা করব যে যদি এরকম কোনো রোগীর লক্ষণ পাই, আমরা এটাকে গ্যাসের ব্যথা মনেই করব না। অনেকেই যেটা করেন, যেটা ভুল করে থাকেন, যে বিভিন্ন
গ্রামের ডাক্তার আসেন বা ফার্মেসির যারা আসেন ওনারা এসে এটাকে গ্যাসের ব্যথা বলে গ্যাসের ইনজেকশন দিয়ে যান, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাসের ইনজেকশন দেওয়ার সাথে সাথে রোগী নিজেও কিছুটা ভালো অনুভব করেন, কিন্তু দেখা যায় পরক্ষণেই রোগী আবার খারাপ হয়ে যান। যখন পরক্ষণে খারাপ হন, এই যে মাঝের সময়টা চলে যায়, পরে কিন্তু আর তার খুব বেশি কিছু করার সুযোগ থাকে না। তো সুতরাং আমরা এই ব্যাপারে খুবই সচেতন হব। আমরা খুবই দ্রুত, সেটা গ্যাসের ব্যথাই হোক অসুবিধা নেই, কিন্তু আমরা একটা ইসিজি করাবো আগে। ইসিজি করার পরে যদি আমরা দেখি সেখানে কোনো পরিবর্তন আসেন, ওখানে চিকিৎসক আছেন, দেখবেন এবং সে মোতাবেক উনি ব্যবস্থা নেবেন, প্রাথমিক চিকিৎসা কিছু দিবেন এবং হার্ট সেন্টারে রেফার করবেন। হার্ট সেন্টারে যেগুলো চিকিৎসা আছেন সেগুলো হার্টের ওয়ার্ডে আসলেন তিনি সেই চিকিৎসাগুলো পাবেন। হার্টের ওয়ার্ডে যখন উনি আসবেন তখন আমরা আবার রুটিনলি কিছু টেস্ট ওর সাথে করাবো। এটার মধ্যে আছে একটি ট্রোপোনিন আই, যেটি দেখা হয় যে হার্ট অ্যাটাক তার হয়েছে কিনা। তো ট্রোপোনিন আই হার্ট অ্যাটাকে সাধারণত 3-4 ঘন্টা পরে এটা বৃদ্ধি পায়, সুতরাং খুব সাথে সাথে করলে এটা কিছু পাওয়া যায় না। তো এটার জন্য আমরা সাধারণত ওই সময়টার পরেই সাধারণত এই টেস্টগুলো করে থাকি, এবং সেটার বৃদ্ধির দেখে আমরা রোগীর চিকিৎসাতে কিছু কম বেশি হয়ে থাকে। তো ট্রোপোনিন আই একটা টেস্ট করা লাগে। এছাড়া আমরা পরবর্তীতে কার্ডিওগ্রাম এটা পরীক্ষা করে থাকি। এছাড়া কিছু তার রুটিন ইনভেস্টিগেশন, যেমন ডায়াবেটিসটা কতটুকু, কিডনির কোনো সমস্যা আছে কিনা, রিস্ক ফ্যাক্টর দেখার জন্য তার লিপিডগুলো ঠিক আছে কিনা, বুকের একটা এক্সরে, তার কোনো ইনফেকশন আছে কিনা, এবং শুধু যেটা হার্টের কারণেই হয়েছে ব্যথাটা নাকি অন্য কোনো কারণে হয়েছে সেগুলো কারণ দেখার জন্য কিছু টেস্টের সাথে করা হয়ে থাকে। তবে রুটিনলি যে 2-1টা টেস্ট, তার মধ্যে একটা ইসিজি, একটা ট্রোপোনিন আই, একটা ইকো, এটা আমাদের হার্টের জন্য রুটিন টেস্টের মধ্যে করে থাকি। স্যার একটু বলবেন যে যারা যে ঝুঁকির মধ্যে আছে তাদের কি রুটিন ফলো আপ বা চেক আপ? রুটিন ফলো আপটা অবশ্যই খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে রোগীরা যেটা করেন যে যারা ডায়াবেটিসের রোগী আছেন, হাইপারটেনশনের রোগী আছেন, তারা মানতেই চান না যে তার হার্টের সমস্যা হতে পারে। বা আমাদের দেশে একটা কমন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে রোগ থাকাটা অনেকে লজ্জা অনুভব করেন, হ্যাঁ, যে আমার রোগ আছে এটা বলবো, অস্বীকার করেন যে আমার বুকে ব্যথা নাই, বা বুকে ব্যথা হলে হয়তো তাকে হার্টের রোগী হিসেবে আমি ট্রিট করব। এতে তার পরিবেশগত এবং সমাজে তার একটা অবস্থানকে ছোট করতে পারে। তা আসলে রোগ থাকাটা এটা কোনো মানে লজ্জার বিষয় নয়, বরঞ্চ আমরা যদি সময় মতো চিকিৎসা নেই তাহলে সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং তারও কষ্ট কমে যাবে, এবং হচ্ছে যে সেটা সমাজে এবং আমাদের চিকিৎসা আমাদের দেশের জন্য এটা ভালো হবে। তো এই জন্য আমরা যেটা বলবো যে যারা হার্টের রোগী আছেন বা হার্টের রোগী না কিন্তু রিস্ক ফ্যাক্টর আছেন, তারা রুটিনলি হার্টের টেস্টগুলো করাতে পারেন। তার একটা ইসিজি করতে পারেন, একটা ইকো করতে পারেন, ইভেন আমরা যেটা করি অনেক সময় ইটিটি, একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটার মাধ্যমে আমরা দেখি যে তার হচ্ছে যে এক্সারসাইজ করলে বা হাঁটলে বা পরিশ্রম করলে তার হার্টে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। কারণ অনেক রোগী কমপ্লেন করেন যে আমি পরিশ্রম করলে হাঁপায় যায়। তো এটাও কিন্তু একটা হার্টের রোগীদের একটা লক্ষণ। হ্যাঁ, স্যার ধন্যবাদ। আপনি আমাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে দর্শকদের মাঝেই এই ধরনের আর কি জিজ্ঞাসা আছে যে আমি সচেতন, আমি দেখতে চাই যে আমার আসলে কোনো ব্লক আছে কিনা। তো আমার এই রুটিন যে চেক আপ যেটা বললাম, এর মধ্যে কি এনজিওগ্রাম কি আসলে রুটিনলি এইভাবে করা দরকার আছে কিনা, যে আমরা দেখতে চাই আমার কোনো ব্লক আছে কিনা, আমার কোনো সিমটম নেই, কোনো কিছু নেই, সেক্ষেত্রে দেখার দরকার আছে কিনা, আর সিমটম থাকলেও দেখার দরকার আছে কিনা, দুটোই যদি একটু বলতেন। যে এনজিওগ্রাম সম্পর্কে আসলে যদি একটু বলতেন। এনজিওগ্রামটা হচ্ছে যে হার্টের একটি ইনভেসিভ পরীক্ষা, অর্থাৎ এটা জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়, এবং এটি একটি মানে ইনভেসিভ পরীক্ষা বলতে এটার জন্য কিছু তার অগ্রিম পরীক্ষা করে তার ফিটনেস দেখে তারপরে আমরা পরীক্ষা করে থাকি। তো যেহেতু অ্যানজিওগ্রাম পরীক্ষাটা একটি ইনভেসিভ পরীক্ষা, এই জন্য এটা রুটিন হিসাবে করা হয় না আর কি। এটার যেটা করা হয় যে আমরা যদি দেখি যে রোগী হার্ট অ্যাটাক করেছে, তাহলে নিয়ম হচ্ছে যে রোগী যখন ডিসচার্জ হবে হসপিটাল থেকে, ডিসচার্জ হওয়ার আগেই সে অ্যানজিওগ্রাম করবে। এটা তার জন্য তখন রুটিন হয়ে যাবে হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে, সেটা তার জন্য রুটিন করতেই হবে আর কি। আর অ্যানজিওগ্রাম করার পরে যদি আমরা ব্লক পাই তাহলে সেই ব্লক অনুসারে তার চিকিৎসা হবে। সেক্ষেত্রে আমরা জানি যে স্টেন্টিং করা হয়ে থাকে বা পিসিআই বলে আর কি, হ্যাঁ, অ্যানজিওপ্লাস্টি, অথবা রোগীকে বাইপাস করা যেতে পারে যদি তার ব্লকের সংখ্যা বেশি থাকে, তাহলে আমরা বাইপাস করে থাকি। সুতরাং এটা হার্ট অ্যাটাকের রোগীদের জন্য রুটিন। কিন্তু যাদের হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু আমরা যদি দেখি যে তার লক্ষণ আছে, যেমন ধরেন হচ্ছে রোগী হাঁটলে হাঁপায় যাচ্ছে, তার হাঁটতে গেলে বুকে ব্যথা তৈরি হচ্ছে, কিন্তু রেস্ট নিলে আবার কমে যাচ্ছে, এটাকে আমরা বলি যে হচ্ছে স্ট্যাবল অ্যানজাইনা। অর্থাৎ রোগী সুস্থ অবস্থায় মানে বসে থাকে ভালো আছেন, কিন্তু পরিশ্রম করতে গেলেই বুকে ব্যথা তৈরি হচ্ছে, তাহলে আমরা ধরে নিই যে তার একটি ব্লক থাকার সম্ভাবনা আছে, এক বা একাধিক ব্লক থাকতে পারে। অথবা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায় যে রোগী আগে কোনো ক্লান্তি অনুভব করতেন না, কিন্তু এখন পরিশ্রম করতে গেলেই দ্রুত ক্লান্তি হয়ে যায়, সে তার কাজকর্ম করতে পারছে না। তাহলে আমরা তাদের ক্ষেত্রে বলি যে আপনার ব্লক থাকার সম্ভাবনা আছে,
তাহলে আপনি অ্যানজিওগ্রাম করান। অর্থাৎ যদি তার রিস্ক ফ্যাক্টর থাকে এবং যদি তার সিমটম লক্ষণ থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা বলি যে অ্যানজিওগ্রাম করান। কিন্তু যার দেখা যাচ্ছে কোনো রিস্ক ফ্যাক্টরও নাই এবং তার কোনো বুকে ব্যথাও নাই, তার ক্ষেত্রে সাধারণত এটা রুটিনলি কেউ যদি মনে চায় করতে চায়, সেটা আসলে আমাদের ইচ্ছা। মেডিকেল ভাষায় আসলে তার প্রয়োজন নেই, কিন্তু সে যদি করতে সেটা তার আসলে ধন্যবাদ স্যার ব্যক্তিগত আপনাকে। ব্যাপার। দর্শক, এনজিওগ্রাম সম্পর্কে আমরা জানলাম এবং এনজিওগ্রাম আসলে রুটিনলি আমাদের করা দরকার আছে কিনা সেটা সম্পর্কেও জানলাম। আসলে যারা রিস্কের মধ্যে আছেন বা যাদের হার্ট অ্যাটাক এবার হয়েছে তারা অবশ্যই এনজিওগ্রাম করে দেখবেন আপনার শিরা বা উপশিরা ধমনীগুলোর অবস্থা কেমন আছে, হার্টের যে ধমনীগুলো আছে। আর যাদের এই যে স্যার বললেন স্টেবল এনজাইনা, তারাও সেক্ষেত্রে ইটিটি ফলোড বাই ওগুলো করে দেখতে পারেন আপনি এনজিওগ্রাম। আর যারা রুটিনলি ভালো আছেন, সুস্থ আছেন, আপনার রিস্ক ফ্যাক্টর নেই, আপনার পরিবারের হিস্ট্রি ছিল না, তাদের আসলে প্রয়োজন হয় না। তারপরে আপনি যদি খুব ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে সেটা আপনার আসলে চয়েস। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সঙ্গে থাকুন। স্যারের সঙ্গে আমরা সর্বশেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে স্যার আসলে এই ধরনের রোগী যারা আছে, হার্টের রোগী, তারা তো এক ধরনের, তাদের লাইফস্টাইলটা আসলে কেমন হওয়া উচিত এটা বলবেন, সাথে সাথে যারা ভালো আছে তারা যেন হার্টের সমস্যায় না ভোগে, হার্টের সমস্যা যাতে না হয়, তাদের জন্য কি করণীয়, দুটোই একসাথে যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। এখন যেটা ব্যাপার হচ্ছে, যাদের হার্টের যারা মানে হার্টের রোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আপনার যে হার্টের ডাক্তারের পরামর্শে আছেন তার পরামর্শে থাকবেন। তিনি যে ওষুধগুলো প্রেসক্রাইব করবেন সেই ওষুধগুলো নিয়মিত খাবেন। আমাদের হার্টের রোগীদের ক্ষেত্রে একটি কমন সমস্যা হচ্ছে যে ওষুধ কিছুদিন খায়, যেহেতু এটা চলবে, ওষুধ থাকে, নিয়মিত ওষুধ খেতে হয়, সুতরাং সে কিছুদিন ওষুধ খাওয়ার পরে আর ওষুধগুলো কন্টিনিউ করে না। এমনও আছে যে 5টি ওষুধ আছেন, এত ওষুধের সে বাদ দিয়ে শুধু একটি ওষুধ খাচ্ছেন এবং সে ভাবছেন যে আমি হার্টের ওষুধ তো খাচ্ছি। তো এইটা করা যাবে না, অর্থাৎ ওষুধ নিয়মিত খেতে থাকতে হবে এবং তার ডাক্তারের পরামর্শ অনুসারে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে নিয়মিত চেক আপ করতে হবে তার হার্টের ফাংশনগুলো ঠিক আছে কিনা, সেটা ইসিজি, ইকো, এগুলোর মাধ্যমে। ইভেন আমরা তার ফাংশনের জন্য ইডিটিও সাধারণত করে থাকি। এগুলো নিয়মিত করে সে দেখবেন যে তার হার্টের অবস্থানটা কী আছেন, এবং এটা ইয়ারলি অথবা হ্যাঁ 6 মান্থ ইয়ারলি এগুলো, এবং সেই চিকিৎসক যেভাবে বলবেন সেভাবে তিনি পরীক্ষাগুলো করবেন। এবং সে সাথে সাথে তার কিছু নিয়মকানুনও আমরা বলে থাকি হার্টের রোগীদের ক্ষেত্রে, যেমন হচ্ছে যে সে তার খাবার দাবারের ক্ষেত্রে বিশেষ করে আমরা বলি যে 4 পায়া যেগুলো আছে, গরু, খাসি, ডিমের কুসুম, মগজ, ভুঁড়ি, মাছের পেটি অংশ, বড় চিংড়ি মাছ, এই যে খাবারগুলো যেগুলো অতিরিক্ত কোলেস্ট্রল বেশি আছে, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অর্থাৎ এই খাদ্য তালিকা থেকে এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। পুষ্টিকর খাবার দাবার বেশি খেতে হবে, ফ্রুটস, শাকসবজি, ফলমূল এগুলো একটু বেশি খেতে হবে। যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। প্রেশার থাকলে প্রেশারটা নিয়মিত চেক আপ করে নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ তাকে একটি নিয়মকানুনের মধ্যে আমরা যেগুলো বলে থাকি যে প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন, নিয়ম করে এক্সারসাইজ করা এবং হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া এবং রুটিনলি ফলো আপ করা, এগুলো সে অবশ্যই মেনটেন করবে যেন তার রোগটা একটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। দ্বিতীয় হচ্ছে যারা হচ্ছে হার্টের রোগী এখনো হয়নি কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রেও একই কথা যে ডায়াবেটিসটা তার নিয়ন্ত্রণ আছে কিনা রুটিনলি চেক করবে, প্রেশারটা তার ঠিক আছে কিনা এটা দেখবে, এবং হচ্ছে যে সে মাঝে মধ্যে ডাক্তারের পরামর্শ নিয়ে সে রুটিন কিছু হার্টের যে পরীক্ষার কথা বললাম সেগুলো সে করতে পারে, এবং তার লিপিড প্রোফাইলটা ঠিক আছে কিনা, খাদ্যাভ্যাসটা সে ঠিক যেভাবে আছেন সে রুটিনলি সেটা মেনটেন করছে কিনা, এক্সারসাইজ করা এটা মেনটেন করতে হবে, এবং হচ্ছে যে তার ওয়েটটা গেইন করতেছে কিনা ওয়েটটা দেখতে হবে যে ওভারওয়েট হয়ে যাচ্ছে কিনা, খাদ্যাভ্যাস থেকে সেই জিনিসগুলো বাদ দিতে হবে যেগুলো তার ওভারওয়েট করে। অর্থাৎ তার এই রুটিনগুলো সে হার্টের রোগীদের জন্য যে রুটিনগুলো মেনটেন করতো এখানেও সেটা মেনটেন করবে, শুধু এক্সেপ্ট হচ্ছে যেহেতু তার হার্ট হয়নি সেটা ওষুধগুলো শুধু থাকবে না, এই আর কি মেনটেন করবে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা স্যারের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম। আসলে আমরা হার্টের সমস্যায় ভুগি আর না ভুগি, আমাদের কমন যে খাদ্যাভ্যাস যেগুলো হওয়া উচিত তার মধ্যে স্যার আমাদের বললেন আমরা এই পুষ্টিকর খাবারগুলো, ফ্রুটস, শাকসবজি এগুলো খাওয়ার চেষ্টা করব, এবং যে খাবারগুলোতে কোলেস্ট্রল বেশি আছে স্যার বললেন এগুলো আমরা আসলে কম খেয়ে চেষ্টা করব। যে হার্টের রোগী না তারা এইভাবে ফলো করলে হার্টের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন। আর যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে তারা তো এগুলো করবেনই, সাথে সাথে ওষুধগুলো নিয়মিত খেতে হবে যাতে ফার্দার আপনার অ্যাটাকে না হয়। এটা আর কি আপনারা আশা করি সচেতন থাকবেন। তো আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি। স্যার আমাদের অনুষ্ঠানে আপনি আসছেন, এখন দর্শকের উদ্দেশ্যে যদি আপনি স্পেশাল কোনো বার্তা থাকে আপনি দর্শকের উদ্দেশ্যে প্রথমে আমি যেটা বলছিলাম যে এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আমি মনে করি যে আসলে হার্টের একটা যেটা কথা বলি সেটা হচ্ছে হার্ট ইজ মাসল, টাইম ইজ মাসল। হার্টে একটি কথা আছে আমাদের হার্টেরদের ক্ষেত্রে, টাইম ইজ মাসল, অর্থাৎ যত দ্রুত আপনি হার্টের চিকিৎসা নেবেন তত আপনার হার্টের মাসল ভালো থাকবে।
আপনি দ্রুত হার্ট অ্যাটাকের চিকিৎসা নিলে মাসল ভালো থাকবে, এবং হার্ট যদি আপনার মাসল ড্যামেজ হয়ে যায়, এটা আল্লাহ একবারই দিয়েছেন, এই মাসল কিন্তু আর রিজেনারেট করবে না। সুতরাং একবার হার্টের সমস্যা হয়ে গেলে তাহলে কিন্তু আপনার কার্যক্ষমতা কমে যাবে, আপনি বার্ডেন হবেন, ফ্যামিলিতে বার্ডেন হবেন এবং দেশের বার্ডেন হয়ে যাবেন। সো আপনি দ্রুত চিকিৎসা নেবেন, এটা একটা পয়েন্ট, যে এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা চলবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ভুল ধারণাগুলো ছিল হার্টের ব্যাপারে, যে গ্যাসের ব্যথা বা আনুষঙ্গিক এই করে আমাদের সময় নষ্ট করা যাবে না, সুতরাং এই ব্যাপারে আমার সচেতন থাকতে হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডেইলি রুটিনে চেঞ্জ করতে হবে, আমাদের হাঁটার অভ্যাস করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং আমাদের ভালো ঘুম যেন হয়, আমাদের দুশ্চিন্তা অস্থিরতা কমাতে হবে, আমাদের হাসি খুশি থাকতে হবে, ফ্যামিলিতে হ্যাপি থাকতে হবে। এটাও কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আমাদের নিয়মিত যে ধর্মেরই আছেন, নিয়মিত সেই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন। ধর্মীয় অনুশাসন মেনে চললেও আমাদের হার্ট ভালো থাকে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত, কারণ এর মধ্যেই সব কিছু আছে। যেমন ধূমপান করা যাবে না, নেশা করা যাবে না, অতিরিক্ত মেদ হওয়া যাবে না, নিয়মিত করতে, এগুলো প্রত্যেকটি ধর্মেই কিন্তু বলা আছে। সুতরাং তার ধর্মীয় অনুশাসনগুলো যদি মেনে চলেন, এতেও কিছুটা আপনার এই রোগগুলো কমাতে অনেকটাই উপকার করবে। এই আরেকটা যেটা আমার মনে হয় যে একটু বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে আমরা গ্রামে বা অনেক সময় শহরেও অনেক সময় দেখি যে অল্প বয়স্ক যারা ফিমেল আছেন, আমাদের মা বোনেরা আছেন, যাদের একটু বয়স কম, তাদের ক্ষেত্রে বুক ধরার পর অস্থিরতা থাকে, তো ওনারা এটাকে হার্টের রোগ মনে করেন, এবং দেখা যাচ্ছে যে কিছু ওষুধ খান, যেমন ফ্রেনজিট, লেনজিট বা এই জাতীয় টেনশন দুশ্চিন্তার ওষুধ খান। এই ওষুধগুলোকে তারা হার্টের ওষুধ মনে করেন, এবং রোগীর আসলে আমরা যদি বলি কোনো হার্টের ওষুধ খান, তারা বলে যে হ্যাঁ আমরা হার্টের ওষুধ খাই। কী খান? গোলাপি রঙের একটা ওষুধ খাই। তো এই যে ওষুধটা খাচ্ছেন, এটারও কিন্তু দীর্ঘমেয়াদী সাইড ইফেক্ট রয়েছেন, এবং জানেন যে এই ধরনের ওষুধ কিন্তু অনেক দেশে ব্যান্ড হয়ে গেছে। তো যদি আপনার মানসিক দুশ্চিন্তা, টেনশন থাকেন, তাহলে এটা হার্টের রোগের মধ্যে সাধারণত পড়বে না। এটা আমরা সাধারণত বলি যে এটা সাইকিয়াট্রিক ডিজিজ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ভালো সাইকিয়াট্রিস্টকে দেখায় সেই মোতাবেক চিকিৎসা নেবেন। শুধু এই ওষুধগুলো খেয়ে আপনি সেটাকে হার্টের ওষুধ মনে করে সারা জীবন খাওয়া আপনার কোনো পক্ষে কাম্য হবে না। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমার মনে হয় এই মেসেজটাও সবার কাছে যাওয়া জরুরি। সব মিলে একটা ভালো আমার মনে হয় ডিসকাশন হলো। আপনারা সচেতন হবেন, এটাই আমার বিশ্বাস, এবং নিয়মিত হার্টের চেক আপে থাকবেন, ওষুধ খাবেন, এবং আপনাদের যে ভুল ধারণা আছে সেগুলো দূর হবে ইনশাল্লাহ। এটাই কাম্য আর কি। স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক, স্যার শেষ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললো, এটা আমরাও ফেস করি। সাধারণত আমরা দেখছি যে বুক ধরার পর মহিলাদের সাধারণত এই যে মৃত্যুর খবর শুনলে, মোবাইলটা বেজে উঠলে, এই ক্ষেত্রে তাদের হচ্ছে প্যালপিটেশন হয়। তখন অনেকেই মনে করে এটা হার্টের সমস্যা, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ওই ধরনের ওষুধই দেন যেগুলোতে আপনার বুক ধরার পর এগুলো হবে না, ফ্রেনজিট, রেনজিট। তবে এইগুলোরও কিন্তু একটা সময় আছে যে আপনি কতদিন খাবেন। এইগুলো দীর্ঘমেয়াদী খেলে আপনার কিছু সাইড ইফেক্ট ডেভেলপ করতে পারে। এই জন্য এইগুলো অবশ্যই ওষুধ খান আপনি, বাট এইগুলো হাড়ের ওষুধ মনে করে খাবেন না, এবং এটা দীর্ঘমেয়াদী খাবেন না। অবশ্যই সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শে আবার যাবেন, আবার পরামর্শ নেবেন। প্রয়োজনে আমরা যদি আপনার সেই জিনিসগুলো সহজে ভালো হতে না চায়, অবশ্যই সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তারের পরামর্শ নেবেন। তো দর্শক, পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আর কি আমন্ত্রণ রইল। সবাই আমরা কোনো একটা টপিক নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।